পরীক্ষা এমন একটা কথা বা এমন একটা শব্দ যেটাকে যখনই আমাদের সামনে আসে আমরা কিন্তু সকলে একটু ভয়ভীত হই। সেই ছোটবেলা থেকেই পরীক্ষাকে নিয়ে অনেক উত্তেজনা, অনেক ধ্যান ধারণা, অনেক ব্যস্ততা এবং অনেক ধরনের ভয় ভীতি কাজ করে আমাদের সকলের মধ্যেই। এবং যখনই ব্যাপারটা একাডেমিক্যালি চলে আসে, পড়াশুনোর ক্ষেত্রেটা চলে আসে, সেই জায়গায় ভয়টা বোধহয় আর একটু বেশি জাঁকিয়ে বসে। কিন্তু এমন একটা শব্দ যখন আমাদের সকলের জীবনে চলে এসেছে যে পরীক্ষা পে চর্চা, এই ফ্ল্যাগশিপ কথাটা যখন চলে এসেছে, তখন পরীক্ষাটাকে বা পরীক্ষার ভয়টাকে অনেক বেশি কিন্তু ডাইলিউট করা সম্ভব হয়েছে সকলের জন্যই। যারা ছাত্রছাত্রীরা পরীক্ষাতে বসে তাদের জন্য, যাদের জন্য বা যাদের দ্বারা আমাদের অভিভাবক এবং অভিভাবকরা এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা অনেকটাই বেশি ডাইলিউট হয়ে গেছে। তো সুতরাং পরীক্ষা পে চর্চা নিয়ে যখনই আমরা কথা বলি, আমাদের মনের যে ভয়টা থাকে যে পরীক্ষাকে নিয়ে অ্যাকাডেমিক্যালি সাধারণত, সেটার ভয়টা কিন্তু অনেকটাই মিনিমাইজ করা সম্ভব হয়েছে। এগুলো নিয়ে আজকে আমরা আলাপচারিতায় থাকবো এবং আলোচনায় আমাদের সাথে রয়েছেন ডক্টর সুরজিৎ সেন মহোদয়। নমস্কার স্যার। রয়েছেন এমবিবি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, সোশিওলজি ডিপার্টমেন্ট। নমস্কার, অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। এবং আমাদের আজকের এই পরীক্ষা পে চর্চা, এই যে ওয়ার্ড বা এই যে পুরো ঘটনাটা, সেটাকে নিয়ে আমরা বিভিন্ন আলোচনায় থাকবো। ইয়েস, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে রিয়া গাঙ্গুলি। রিয়া আমাদের খুব আদরের ছাত্রী এবং খুব গুণী একজন মেয়ে। রিয়াকে নিয়ে আমরা কথা বলবো, রিয়ার সাথে আমরা কথা বলবো। রিয়া, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের স্টুডিওতে এবং তোমার এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব। তুমি কি একটু ভয় পাচ্ছো? না না, ভয় পাচ্ছি না। পরীক্ষা পে চর্চা এই কথাটা যখন চলে আসে তখন সেটা নিয়ে আর কোনো ভয়ের ব্যাপার থাকে না। আমরা কথা বলবো রিয়ার সাথেও, তবে সর্বপ্রথম চলে যাব ডক্টর সেনগুপ্ত স্যারের কাছে। স্যার, পরীক্ষা পে চর্চা, এটার অবজেক্টিভগুলো কি, মানে কবে থেকে শুরু বা কি আসল বিষয় নিয়ে এটাকে চিন্তা করা হয়েছিল? দেখুন, পরীক্ষা পে চর্চা এমনই একটা প্রোগ্রাম, একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেটা শুরু হয়েছিল 2018 থেকে। আর এই প্রোগ্রামটা শুরু করে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। না, কেন এটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম? বিকজ তার পেছনে অনেক অবজেক্টিভস জুড়ে আছে। এখন যদি আমি একটা অবজেক্টিভ তুলে ধরি, শুধু একটা অবজেক্টিভ যদি তুলে ধরি, সেখানে বলা হচ্ছে স্ট্রেস ফ্রি এক্সামিনেশন এনভায়রনমেন্ট। তাহলে স্ট্রেস ফ্রি, আপনার ইন্ট্রোডাকশন আপনি বলেছেন ভয় ভীতি কাজ করে, একদম 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 রাইট? তাহলে যখন আমরা পরীক্ষা পে চর্চার কথা বলছি, পরীক্ষার যে মহলটা যখন আসে, তখন ছাত্রছাত্রীদের মধ্যে বিশালভাবে বড়ভাবে একটা স্ট্রেস কাজ করে, এংজাইটি কাজ করে। একদম, আর তারা না চাইলেও কিন্তু সেটা এটা একটা ন্যাচারাল পার্ট যেটা চলে আসে। কিন্তু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি সেই বিষয়টাকেই খুব ভাবে দেখেছেন, দেখে এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা কিন্তু 2018 থেকে শুরু হয়েছে। যে একদমই ভয়ের কিছু নেই, একদমই এংজাইটির কিছু ব্যাপার নেই। পরীক্ষা মানে এটা আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস মতনই এটা আছে, এটা থাকবে। এই বছর 2026-এ ধরুন আমরা সেটা 9th এডিশন হচ্ছে, তাহলে প্রত্যেক বছরে একটা থিম নিয়ে কিন্তু পরীক্ষা পে চর্চা এসেছিল, রাইট? এই যে 2026-এর যেটা থিম, এই থিমটা হয়েছে সেলিব্রেটিং এক্সামিনেশন ইন এ জয়ফুল মুড অর জয়ফুল ওয়ে। মানে পরীক্ষাটাকে আমাদের একটা সেলিব্রেশনের মতন, একটা উৎসবের মতো একটা আমাদের জয়ফুল। আর এই যে পরীক্ষা পে চর্চা, দেখুন এখানে ইয়েস স্টুডেন্টসরা তো রয়েছেই, তার সাথে প্যারেন্টস, অভিভাবক এবং টিচার্স। এটা একটা জাস্ট ট্রায়াঙ্গেলের মতন, যে পরীক্ষা যে শুধু ছাত্রদেরকে নিয়ে রিলেটেড, ইটস নট লাইক দ্যাট। তার সাথে গার্জিয়ান রয়েছে, প্যারেন্টস রয়েছে, ইভেন দ্য টিচার্স রয়েছে। মানে এটা যৌথভাবেই এই বিষয়টাকে খুবভাবেই ইম্পর্টেন্স দিয়ে এই প্রোগ্রামটা, ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা শুরু হয়েছে, যে ভয় ভীতটা কাটানোর জন্য আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, ইভেন আমাদের প্যারেন্টসদের মধ্যে, মা বাবার মধ্যে একটা এনজাইটি কাজ করে। আমার মনে অনেক সময় মা বাবার মধ্যে আরেকটু বেশি কাজ করে, এইটা কিন্তু আফটার এফেক্টটা অনেকটা থেকে যায়। ইয়েস, আপনার এই ফার্স্ট কোশ্চেনের আমার এটাই বলা, আমার মনে হচ্ছে ডিসকাশনে এই বিষয়টা উঠে আসুক একদম। এবং আমরা যেটা ভাবি যে এই যে প্রতিবার একটি বাচ্চা বা একটি ছেলে বা একটি মেয়ে যখন পরীক্ষাতে বসবে, যে কোনো ধরনের পরীক্ষা হোক, সেটা ক্লাস টেস্ট হোক, আমাদের এডুকেশন সিস্টেমটা বা পরীক্ষার ব্যাপারটাকেও কিন্তু সেইভাবে কিন্তু ম্যানেজ করা হয়েছে
হয়েছে, যেটা স্যার বললেন যে ডে টু ডে পরীক্ষার ব্যাপারটা, যেটাকে আরেকটু ডাইলিউট করে দেওয়া, যে ভয়ের কোনো ব্যাপার নয়, না এটাকে মানে এজ এ মানে রেগুলার বেসিসে করা। রেগুলার বেসিসে করা। কিন্তু ইয়েস, আজকের দিনে আমরা যেটা দেখতে পারি যে পরীক্ষা এলে একটা বিশালভাবে যেন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, একটা সামাজিক পরিবেশটাই যেন চেঞ্জ হয়ে যায়, একটা একদম। পরিবর্তন হয়ে যায়। সেখানে মা বাবার ভূমিকা রয়েছে, প্যারেন্টসদের ভূমিকা রয়েছে, টিচার্সদের ভূমিকা রয়েছে, তারপরে ধরুন আপনার স্কুলের ভূমিকা রয়েছে, পিয়ার গ্রুপের ভূমিকা রয়েছে। আর এটা এখানে বলতে হয় যে পরীক্ষা পে চর্চা, যেমন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার সব সময়, আমি প্রোগ্রামগুলো এপিসোডগুলো দেখেছি, যে সব সময় কিন্তু উনি এত ইন্সপায়ারিং ওয়ার্ডস বলেন, রাইট, যে এই বিষয়গুলাই উঠে আসে। উনি বারবার ছাত্রছাত্রীদের মানে উনি একটা বিষয় খুব জোর দেয়, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স, যে নিজের আত্মবিশ্বাস। আজকাল ছেলেমেয়েরা দেখা যায় যে তারা একটা ভয়ে কাজ করে, একটা ভীতি কাজ করে, একটা অ্যাংজাইটি কাজ করে, একটা স্ট্রেসে থাকে, কেন আমি বোধহয় পারবো না, আমার ভয় লাগে পরীক্ষা। তাহলে এই যে আমাদের মানে সেলফ কনফিডেন্স, যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে, প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে কিন্তু সেই বিষয়টা রয়েছে। কিন্তু ইয়েস, পরীক্ষা এলে আমাদের এই নার্ভাসনেসটা অবশ্যই কাজ করে। ওকে, নার্ভাসনেসটা অবশ্যই কাজ করে, কিন্তু সেই নার্ভাসনেস কেন কাজ করে, নার্ভাসনেসকে কাটিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্যে এই প্রোগ্রামটা 2018 থেকে যেটা শুরু হয়েছে ইজ এ ভেরি পপুলার প্রোগ্রাম এবং ভীষণ এফেক্টিভ ইন এভরি অ্যাসপেক্ট এই পরীক্ষা পে চর্চাকে নিয়ে। ঠিক এই প্রশ্নের সাথে সাথে আমরা রিয়ার কাছে চলে যাব। রিয়া একটু বলবে যে তুমি তোমার যে এক্সপিরিয়েন্সটা, কারণ তুমি পরীক্ষা পে চর্চা যে অনুষ্ঠানটা রয়েছে একদম সরাসরি একদম যে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু তোমার আছে, তুমি গেছো সেখানে পরীক্ষা পে চর্চা, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সেইখানটায়, সেটা উইটনেস করার, গোটা অনুষ্ঠানটা উইটনেস করার তোমার একটা সৌভাগ্য হয়েছিল, এবং তোমার এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। আমি বেসিক্যালি গেছিলাম, আমি একজন বেহালা বাদক। আমি ন্যাশনালে কলা উৎসব থেকে ওইখানে গেছিলাম, 3য় স্থান আমি অধিকার করেছি ন্যাশনালসে। তখন ন্যাশনালসে প্রাইজ পাওয়ার পর আমি গেছিলাম পরীক্ষা পে চর্চাতে। পরীক্ষা পে চর্চাতে যাওয়াটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। আমি কোনোদিন ভাবতেই পারিনি এত বড় একটা জায়গাতে আমি যেতে পারবো। ওইখানে আমরা একটা পারফরমেন্স করেছিলাম। ওইখানে ন্যাশনালসে আমরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্টুডেন্টসরা গেছিলাম। ওইখানে বিভিন্ন ধরনের মানে আমরা ইনস্ট্রুমেন্ট, তারপর অনেক কিছু মিলিয়ে একটা থিম সং হয়। এই থিম সংটা মিলিয়ে আমরা ওইখানে একটা পারফরমেন্স করি নাচের মাধ্যমে। তারপর ওইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন। ওইখানে আসার পর বিভিন্ন ধরনের দেখলাম প্রশ্ন। উনি আমাদের পরীক্ষার যে ব্যাপারটা, উনি আমাদের ওই স্ট্রেসটাকে অনেকটা ফ্রি করে দিয়েছেন। আমি ক্লাস 9-এ পড়তাম তখন, তো ওনার এই যে পরীক্ষা পে চর্চাটা জিনিসটা, এটা আমি অ্যাটেন্ড করার পর থেকে আমার মধ্যে থেকে অনেকটা পরিমাণে স্ট্রেসটা দূর হয়ে গেছে। যে অ্যাংজাইটিটা আমার মধ্যে কাজ করতো ওটা চলে গেছে। এরপর থেকে মানে এই যে পরীক্ষায় বসাটা, আগে আমি খুব ভয় পেতাম পরীক্ষায় বসাটা, খুব পড়তে হতো, খুব এই জিনিসটা পড়তে হতো। উনি আমাদের যেরমভাবে বুঝিয়েছেন, যেরমভাবে আমাদেরকে বলেছেন, এটার পর থেকে আমি সত্যি কথা বলতে পরীক্ষায় বসাটা অত একটা ভয় আমার লাগে না। ভালো করে পরীক্ষা দিতে পারছি, আর দেখি আর কি হয়। কিন্তু আসলে আমার কাছে এই পরীক্ষা পে চর্চাতে যাওয়াটা বিশাল বড় একটা প্রাপ্তি। আর এখনকার যে স্টুডেন্টসরা, আমি চাই যে ওইখানকার গিয়ে আরও স্টুডেন্টসরা যেন এই এক্সপিরিয়েন্সটা, আমার মতো এক্সপিরিয়েন্সটা যেন পায়, এবং পরীক্ষায় আমার মধ্যে যে এনজাইটিটা, আমার মধ্যে যে ভয়টা কাজ করতো, এই জিনিসটা যেন ওদের মধ্যে আর না থাকে। একদম খুব সুন্দর করে বললো রিয়া। আসলে সরাসরি যখন আমরা কোথাও কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করি, তখন তার এক্সপিরিয়েন্সটা অনেকটাই আমরা গ্যাদার করতে পারি। এবং যেটা তুমি বললে রিয়া, দেখো শুধুমাত্র একাডেমিক্যালি নয়, তুমি কালচারালি ভীষণ সাউন্ড, বেহালা বাদনে ভীষণ ভালো, আমাদের ত্রিপুরার নাম সে উজ্জ্বল করেছে। 2023-এ কলা উৎসব যেটা হয় ন্যাশনালি, সে 3য় স্থান অধিকার করেছিল এবং ত্রিপুরাবাসীর মুখ উজ্জ্বল করে এসেছে রিয়া। সেই সুবাদে সে পরীক্ষা পে চর্চা। এখন দেখুন স্যার, এখান থেকে আমি এইদিকে চলে আসি।
আসি আপনার এখানে। শুধুমাত্র কিন্তু এই যে পরীক্ষা পে চর্চা ব্যাপারটা রয়েছে, সেটা শুধুমাত্র একাডেমিক্যালি বাচ্চাদেরকে ভীষণ এনহান্স করছে সেটা নয়। একটা যে কালচারালি সাউন্ড যে ছেলেটি বা মেয়েটি, তাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে কিন্তু আমাদের যে অন্যভাবে যে লেভেল করা, সেটাও কিন্তু করা হচ্ছে। একদমই, এটা তো এই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা মানে মানে সব দিক দিয়েই কিন্তু ইজ ভেরি রেলিভেন্ট। এই যে আমাদের ইয়াং জেনারেশন, ইউথস, তারপরে যারা বোর্ড এক্সামিনেশন দেবে, তারপরে কালচারাল পার্ট যেটা রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানটা ফ্লরিশ হচ্ছে। একদম একদম। আর আমাদের কান্ট্রির, আমাদের দেশের ছেলেমেয়েরা সে যে উৎসাহ যে ওই লেভেলে যাবে, অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবে, মানে সাক্ষাৎভাবে দেখবে, এইটাতেই কিন্তু অনেক বিষয় রয়েছে। যেমন রিয়াই বলল এখন যে তার ওই প্রোগ্রামে যাওয়ার পরে কিন্তু তার স্ট্রেস অনেকটা ফ্রি হয়ে গেছে, তাই তো রিয়া? তুমি তো তাই বললে। তার মানে ইট ইজ সাচ এন পজিটিভ। কিন্তু তার মধ্যে সেই ভয় ভীত, ইয়েস ভয় ভীত অল্প স্বল্প থাকবে, অবশ্যই থাকবে, ইটস এ ন্যাচারাল পার্ট। কিন্তু পরীক্ষা নিয়ে যে ভয় ভীতটা, যে স্ট্রেসটা, যে এংজাইটিটা, সেই বিষয়টা নেই, অনেকটা দূর হয়েছে। ইয়েস, তাছাড়া দেখুন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যে পরীক্ষা পে চর্চা, এই যে প্রোগ্রামটা হয়, উনি কিন্তু এত ব্যস্ত থাকাকালীনও কিন্তু এই সময়টা কিন্তু উনি বের করেন, একদম ঠিক, খুব লাইভলি। আমি দেখেছি প্রোগ্রামগুলো, সেখানে উনি অনেক ধরনের উদাহরণ দিয়ে, ওনার নিজের উদাহরণ দিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন যেটা ছাত্রদের লেভেল থেকে আসে, অভিভাবকের লেভেল থেকে আসে, টিচারের লেভেল থেকে আসে, উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ সময়, উইথ ডিউ ইনস্ট্যান্স, সব কিছু দিয়েই কিন্তু উনি সেই আনসার উত্তর দেওয়ার চেষ্টা করেন। আর উনি বারবার ওনার একটাই মন্ত্র নিয়ে, আমি দেখেছি অনেকটা এপিসোডে বলেছেন যে উনি যখন ছোট ছিলেন তখন, আর এখনো উনি স্বামী বিবেকানন্দকে উনি খুব পড়েন, আহাম ব্রহ্মাস্মি, এই যে মন্ত্রটা, যে আই এম অ্যাবসোলিউট, এই যে ছাত্রদেরকে উনি বারবার এটাই বলেন। আর মা বাবাকে আমি দেখেছি বলছে যে কখনোই জানি মা বাবারা কম্পিটিশনে না যায়, রাইট? কিন্তু অভিভাবকদের একটা কম্পিটিশন বিষয় রয়ে গেছে, যে আমার ছেলে, আমার মেয়ে, আমার কলিগের মেয়ে, আমার কলিগের ছেলে, এই যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু পরীক্ষা পে চর্চার মধ্যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উইথ ডিউ রেসপেক্ট বলছে। উনি কি বলছেন? হ্যাঁ, কম্পিটিশন হবে, ইন এ হেলদি ওয়ে কম্পিটিশন হবে, পজিটিভ ওয়েতে আমাকে কম্পিটিশনটা নিতে হবে, নট ইন এ আদার অ্যাসপেক্ট। আর আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, দ্যাট পজিটিভিটি নিয়ে আসতে হবে, তাই তো রিয়া? এই বিষয়গুলোই তুমি এখানে পার্সোনালি গেছিলে 2023-এ, তুমি বলেছো তুমি এখানে গিয়ে এই বিষয়গুলো নিশ্চয়ই দেখে এসছো যে উনি কিভাবে অ্যাড্রেস করছেন। উনি অনেকটা উদাহরণ হিসাবে আমাদেরকে বুঝিয়েছেন, অনেকটা উদাহরণ দিয়ে অনেক উদাহরণ। এবং তার সাথে সাথে যেটা এখন আপনি যেই ব্যাপারটা, বিষয়টাকে আপনি এখন যেটা আনলেন প্রথমেই, সেটা হচ্ছে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা দুটোই কিন্তু একটা ভীষণ বড় একটা রোল কিন্তু প্রতিটি বাচ্চার জীবনে কিন্তু তারা পালন করেন, একদম পালন করেন। তো তাদের যে ভূমিকাটা পরীক্ষার ব্যাপারটা নিয়ে, তো সেখানে কিন্তু বিশাল একটা মানে ওয়েট ক্যারি করে। একটা বাবা বা মা তার বাচ্চার প্রতি কতটা যত্নশীল, অবশ্যই তারা থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এবং সবসময় তারা থাকেন, কিন্তু এই যে কম্পিটিশনের ব্যাপারটা রয়ে গেছে, সাথে সাথে টিচারদের মধ্যেও কিন্তু সেটা রয়েছে, সেটার জন্য কি হয়, বাচ্চাদের স্ট্রেস হয়ে যায়, সেটাকে কি করে ম্যানেজ করা যায়? একদমই বাচ্চাদের স্ট্রেস হয়। আর এখানে একটা বিষয়, আরেকটা বিষয় কাজ করে, যেটা আমাকে বলতে হয়, দ্যাট বিল্ডিং এ র্যাপো বিটুইন এ টিচার এন্ড এ স্টুডেন্ট, বিকজ স্কুলে অথবা এডুকেশনাল ইনস্টিটিউশনে দেখুন, একটি বাচ্চা, একটি ছেলে মেয়ে কিন্তু খুব ক্লোজলি অ্যাটাচ থাকে তাদের টিচারদের সাথে, একদম অনেকটাই। ইয়েস, টিচারেরও প্রেশার আছে, অনেক কিছু একাডেমিক অ্যাক্টিভিটিস থাকে, গিভিং ডিউ অ্যাটেনশন টু ইচ স্টুডেন্ট, এখানে টিচারেরও কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে। একটি ছাত্র সাকসেসের পেছনে যেমন মা বাবার ভূমিকা আছে, গার্জিয়ানের ভূমিকা রয়েছে, প্যারেন্টসের, অভিভাবকের রয়েছে, তেমনি ইকুয়ালি ইম্পর্টেন্স কিন্তু টিচারেরও রয়েছে, রাইট? টিচারের কাছে অনেক সময় ছাত্ররা কিন্তু সেইভাবে পৌঁছতে পারে না, কিন্তু আজকে আমাদের এই পরীক্ষা পে চর্চার মধ্যে কিন্তু আমাদেরকে অবশ্যই বলতে হয় যে একটা হেলদি র্যাপো ডেভেলপ করা, একদম রাইট? আমি বলছি না যে হেলদি র্যাপো নেই, আছে বা ছিল না, আছে, কিন্তু সেটাকে আরো মানে রিহার্স করা, আরো সহজলভ্য করে তোলা, ইয়েস, বিকজ
টিচার ডাজ নট মিন অনলি যে আমার ক্লাস পিরিয়ডের মধ্যে আর আমার সিলেবাস নিয়ে, না, সিলেবাসের সাথে কিন্তু আমার পার্সোনাল অ্যাটাচমেন্ট থাকা দরকার, রাইট? আর মা বাবা, ইয়েস, মা বাবার এখানে তো অনেক বড় ভূমিকা রয়েছে। একটু আগে আপনি বলছিলাম, দেখুন যখন আমাদের পরীক্ষার সময় থাকে তখন বাড়ির পরিবেশটা একটু থমথমে হয়ে যায়, লোকজন আসা যাওয়া বন্ধ হয়ে যায়, টিভি দেখা বন্ধ হয়ে যায়, ঘুম থেকে উঠে খালি পরীক্ষা, পড়াশোনা, এটাই কিন্তু আরো স্ট্রেস, আরো এনজাইটি বাড়ায়। তার মানে এখানে কি করতে হবে, ইট হ্যাজ টু বি আ লাইভলি সিচুয়েশন, একদম জয়ফুল ওয়েতে আমাকে পরীক্ষাটা দেখতে হবে, পরীক্ষাটা নিতে হবে, নট সিরিয়াসলি। ইয়েস, অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে, অবশ্যই আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, কিন্তু তারও পদ্ধতি রয়েছে, বাট নট গিভিং টু মাচ অফ প্রেশার। এই বিষয়টা কিন্তু খুব একদম ইম্পর্টেন্ট। একদম। আমি রিয়ার কাছে আবারও চলে যাব। স্যারের যে কথাকে যদি আমরা রেশ টেনে কথা বলি, যে যখন তোমাদের বাড়িতে পরীক্ষার একটা ব্যাপার, যেমন তুমি এবার 12 মানে বোর্ড পরীক্ষার্থী, আমাদের সাথে একদম সরাসরি বসে আছে একজন। আমরাও যখন আমাদের বোর্ডে পরীক্ষা দেব বলে ভাবছিলাম, এই বোর্ড পরীক্ষাটাকে আননেসেসারি এতভাবে এটাকে মানে হাইক করা হয়েছে যে ভীষণভাবে একটা কঠিন ব্যাপার। যদিও বোর্ড পরীক্ষা আমাদের সকলের জীবনের একটা মাইলস্টোন, একদম অবশ্যই, কিন্তু সেটাকে এত আননেসেসারি হাইক দেওয়া হয়েছে, সেটার জন্য একটা ভয় ভীতির কাজ আগে থেকেই সেটা কাজ করছে, তাই না? যে এখন 11-এ রয়েছো, আচ্ছা হোক, আগেও যেটা ছিল 9-এ আছো, ঠিক আছে, কিন্তু 10-এ যখন উঠবে, মানে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, উচ্চ মাধ্যমিক দিতে হবে, ইট উইল ফাইন্ড ইউর কেরিয়ার, হ্যাঁ, ইন ফিউচার, নিচে আগামী ফিউচারে তোমার কেরিয়ারটা ঠিক করবে যে কি করবে তুমি। এটাকে নিয়ে তোমার ভয় ভীতি তোমার কতটা কাজ করে আগে একটু শুনবো, তারপর এটাকে তুমি ডিল করার জন্য কি করো সেটাও শুনবো। ভয় মানে যেমন জিনিসটা হয়, সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তারপরে হচ্ছে পড়াশোনার যে ব্যাপারটা, অনেকটা মানে বাইরে থাকতে হয়, যেমন টিউশনস অনেক পরিমাণে। 10 আর ক্লাস 12-এ প্রচুর পরিমাণে আমি টিউশনস পড়ছি, আর 10-এ তো অনেকগুলো ছিল, তাও 12-এ একটু কমই আছে। ঘরের মধ্যে বেসিক্যালি কি হয়, মা বাবা খুব শান্ত পরিবেশ রাখতে চেষ্টা করে যেন আমি পড়তে পারি, কিন্তু মানে পড়তে পড়তে অনেক সময় এরকম আর ভালো লাগে না পড়তে। এই যে পড়তে পড়তে যে ভালো লাগে না বলছো, এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে তুমি যখন পরীক্ষা পে চর্চাতে গেছো বা বিভিন্ন অনুষ্ঠান যখন তুমি দেখো এই রিলেটেড পরীক্ষা পে চর্চা, মাননীয় প্রধানমন্ত্রীজি যে, এগুলো তোমাকে কতটা হেল্প করে? এগুলো বেসিক্যালি আমার পরীক্ষার সময় খুব এফেক্ট করেছে আমাকে। যেমন উনি বলেছিলেন যে পরীক্ষাটা অনেকটা খেলার মতো, যেমন পড়তে বসবে, যতক্ষণ ইচ্ছে করবে তুমি পড়বে, মন দিয়ে পড়বে। তুমি সারাদিন যদি বই নিয়ে বসে থাকো, তোমার পড়া কোনো দিন হবে না। তুমি মন দিয়ে যতক্ষণ পারবে, 5 মিনিট হলে তুমি 5 মিনিট মনটা দিয়ে পড়াশোনা করবে, বাকি সময় ইচ্ছে করুন, কিন্তু এই 5 মিনিটের মধ্যে তুমি অনেক কিছু শিখতে পারবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ওটা আমার কাছে খুব এফেক্ট করে। যেমন আগে আমার পড়তে বসতে একদমই ভালো লাগতো না, পড়তে আমি পারতাম না, কিন্তু এই জায়গার মধ্যে উনি, এই যে আমি পরীক্ষা পে চর্চাতে গেছি, বললামই তো, উনি আমাকে মানে এই যে যাওয়াটা, হ্যাঁ হ্যাঁ, অনেকটাই মোটিভেটেড হয়েছি আমি। আর পরীক্ষার সময়টা, এখনকার যে সময়টা, 2 দিন পরেই তো আমার মেন বোর্ডস পরীক্ষা, তো এই জিনিসটা মনে করিয়ে উনি আমাদেরকে একটা বই দিয়েছিলেন। আচ্ছা, একটা বই দিয়েছিলেন। এই বইটার মধ্যে এই পরীক্ষা পড়াশোনাটাকে নিয়ে অনেক কিছু লেখা আছে। তো এটার মধ্যে মেনলি লেখা আছে যে পড়ো, কিন্তু যতটুকু মন চায় পড়বে, কিন্তু মন দিয়ে পড়বে। একদমই। আর এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, রিয়াকে বলতে চাই যে অফকোর্স যতটুকু পড়বো, কিন্তু আমার জানি কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপচুয়াল ক্ল্যারিটিটা কিন্তু খুবই প্রয়োজন যখন আমরা পরীক্ষার প্রিপারেশন করছি, রাইট? আমি 5 ঘন্টা পড়ে গেলাম, কিন্তু আমার একটা বেসিক কনসেপ্টে আমার মধ্যে ক্ল্যারিটি নেই, তাহলে এই জায়গাটা তোমাকে খুব ভালো করে দেখতে হবে যে কনসেপচুয়াল ক্ল্যারিটি। ইয়েস, তার সাথে ম্যাডাম যেটা বলছিলেন আর তুমিও যেটা বললে, এখানে আমি অ্যাড করি, দেখো আজকাল যখন আমরা পরীক্ষা নিয়ে চর্চা করছি, পরীক্ষা নিয়ে কথা বলছি, প্রিপারেশনের কথা বলছি, মানে আজকে কিন্তু আমার কাছে অনেক মাধ্যম রয়েছে, যেমন অনলাইন সিস্টেম রয়েছে, টেকনোলজি রয়েছে, ডিজিটাল টুলস রয়েছে, রাইট? আগে কি হতো, ধরো আমরা যখন স্টুডেন্ট ছিলাম ম্যাডাম, তখন আমাদের বই একমাত্র মাধ্যম ছিল, আর বেশি হলে আমাদের টিচার যদি আমাদেরকে আলাদা করে। আজকে তো মানে থিংস আর ওপেন, মানে তোমরা যে প্রিপারেশন করছো, তোমরা যে পরীক্ষার প্রিপারেশন করছো, তোমাদের কাছে কিন্তু ওয়াইড ফিল্ড রয়েছে, অনলাইনে অ্যাক্সেসেবল রাউন্ড দ্য ওয়ার্ল্ড গ্লোব, তোমাদের কাছে কিন্তু মেটেরিয়াল এ টিপ অফ দ্য ফিঙ্গার।
আমার আজকে ল্যাপটপের দরকার নেই, আমার আজকে কম্পিউটার দরকার, আমার মোবাইল ইজ এনাফ, রাইট? এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীরা তার অ্যাডভান্টেজ নিচ্ছে। একদম প্লাস অফকোর্স আমার টিচার রয়েছে, আমার মা বাবা রয়েছে, আমার ফ্রেন্ডস সার্কেল রয়েছে, আমার বন্ধুরা রয়েছে, রাইট? তাহলে এখন তো ইন দিস কেস আমার তো একদমই মনে হয় না যে একদমই স্ট্রেসড থাকার কথা, না একদম রাইট? আর তুমি যেটা নিউ দিল্লিতে গিয়ে এসছো, অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে এসছো, মানে ইউ আর ভেরি ফরচুনেট, হ্যাঁ, এন্ড ভেরি হ্যাপি মোমেন্ট একদম অলসো। একদম একদম আমাদের জন্য। এবং আমি আপনার কথার আবারও সেই রেশ টেনেই বলছি যে এবং রিয়ার সাথে সাথে আমাদেরকে যারা দেখছো তোমরা, যারা অবশ্যই বোর্ড পরীক্ষার্থী এবং বিশেষ করে বোর্ড পরীক্ষার্থী, কারণ আমরা যেটা বলছিলাম আননেসেসারি নয়, একটা হাইক দেওয়া হয়েছে বোর্ড পরীক্ষাকে, কারণ সেটা তোমার আগামী জীবন তুমি কি করবে সেটা তৈরি করে, একদম সেটা নির্ধারণ করে তুমি কোন দিকে যাবে, তোমার দিশাটা কি হবে জীবনের। এবং আমাদের একাডেমিক সেক্টরটা এটা একটা ভীষণ বড় একটা বিশাল ব্যাপার যেটা আমাদের লাইফটা সেট করে। একদমই একদমই। যেমন এখানে আমাদের এবার বোর্ড ক্যান্ডিডেটের রয়েছে, মানে যখন আমরা পড়াশোনার কথা বলছি, একাডেমিক্সের কথা বলছি, কিন্তু আমাদের সাথে কিন্তু এটা একটা শব্দ জুড়ে আছে, হার্ড ওয়ার্ক, রাইট? ইয়েস, হার্ড ওয়ার্কটা তো কিন্তু আজকের দিন চলে এসেছে, হার্ড ওয়ার্কের সাথে কিন্তু আমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে, একদম রাইট? বোথ হার্ড ওয়ার্ক এন্ড স্মার্ট ওয়ার্ক দে শুড গো টুগেদার। এটা একজন ছাত্রর, একজন স্টুডেন্টের ক্ষেত্রেও ইট ইজ অ্যাপ্লিকেবল, একজন টিচারের ক্ষেত্রেও ইট ইজ অ্যাপ্লিকেবল, একজন গার্জিয়ানের ক্ষেত্রে, প্যারেন্টসের ক্ষেত্রেও ইট ইজ অ্যাপ্লিকেবল, বিকজ আজকের দিন টেকনোলজির যুগে আমাদেরকে কিন্তু স্মার্টলি কাজ করতে হবে, একদম একদম, রাইট? হার্ড ওয়ার্ক অবশ্যই করব, বিকজ দ্য ফ্রুটস অফ হার্ড ওয়ার্ক উই নো হোয়াট ইট ইজ। এখন তুমি বোর্ড এক্সাম দেবে সামনের দিন, আমাদের সব বেস্ট উইশেস থাকছে তোমার কাছে, কিন্তু তার সাথেও তুমি হার্ড ওয়ার্ক করছো, তার সাথে কিন্তু তোমাকে হার্ড ওয়ার্কটা স্মার্টলি করতে হবে। আর ইয়েস ম্যাডাম, এখানে আমাকে বলতে হয়, যখন আমরা পরীক্ষার কথা বলছি, পরীক্ষা পে চর্চার কথা বলছি, এখানে কিন্তু আমাদের সব থেকে বেসিক নিডসগুলো, যেমন আমাদের স্লিপ হাইজিন, এটা আমাকে মেনটেন করতে হবে, একটু ব্যালেন্স ডায়েট, এটা আমাকে মেনটেন করতে ম্যাক্সিমাম হবে, ক্ষেত্রে যেটা আমাদের বাচ্চারা কিন্তু স্কিপ করে ফেলে, যে ঘুমটা অনেকটাই কমে যায় তাদের। যেহেতু আমাদের পরীক্ষা পে চর্চা নিয়ে আমরা কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও কিন্তু বারংবার এই স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন, যে বারংবার উনি বলেছেন, প্রতিটা অনুষ্ঠানে আমি দেখেছি, যতবারই আমি শুনেছি ওনাকে, বিভিন্ন ধরনের টেকনিক এবং টেকনোলজির মাধ্যমে উনি যেটা বলছেন কথা, তার সাথে সাথে কিন্তু এই কথাটা বলেছেন যে তোমাকে আগে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তারপর তুমি কি তোমার পড়াশোনাটা চালিয়ে যাবে। এটাই বলছেন যে হেলথ ইজ ওয়েল, আগে আমার স্বাস্থ্যকে দেখতে হবে, আগে আমাকে মানে সুস্থ থাকতে হবে, তার জন্য আমাকে একটু ব্যালেন্স ডায়েট, একটু এক্সারসাইজ, একটু খোলা হাওয়া, একটু গান শোনা, একটু আর সবথেকে ভালো ও তো বেহালা এত সুন্দর বাজাচ্ছো, তুমি তো কালচারাল ফিল্ডে আছো, তোমার সাথে যারা আজকে এই প্রোগ্রামটা দেখছে তারাও ইন্সপায়ার হবে, একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। তো এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের মধ্যে কিন্তু থাকা দরকার আগে। আমি একটু আরেকটা প্রশ্ন আমার যেটা মনে আসছে, মানে একটু নিষ্পিস করছে কথাটা বলার জন্য, সেটা হচ্ছে যে কোনো একটা ছেলে বা মেয়ে যখন তার পরীক্ষা নিয়ে তার প্রিপারেশন হবে, অ্যাপার্ট ফ্রম অল থিংস, এই যে কনসেন্ট্রেশন এবং ফোকাস থাকাটা, সেটাও ভীষণ জরুরি। এটাকে কিভাবে বাড়ানো যায়? মানে দেখুন, কনসেন্ট্রেশন ইট ডিপেন্ডস, যেমন আমাদের হাতের 5টা আঙ্গুল সমান হয় না, রাইট? কেউ বলে দেখবেন মা বাবা ঘুম থেকে উঠে পড়লে সকালের পড়াটা বেশি এফেক্টিভ হয়, ভোরের পড়াটা, হ্যাঁ ভোরের পড়াটা, কেউ দেখবেন দুপুরবেলা পড়ছে, কেউ সন্ধ্যাবেলা পড়ছে, কেউ বেশি রাত জেগে পড়ছে, কেউ সকালে উঠতে পারে না, সারা রাত পড়ছে, রাইট? তাহলে এই কনসেন্ট্রেশনটা এইটা ব্যক্তিগত, ইন্ডিভিজুয়ালিস্টিক, এইটা নিজেকে নিয়ে আসতে হবে। ইয়েস, আমার কোন সময়টা সুইটেবল, রাইট? তাহলে আমি পড়তে বসার আগে যদি আমি আধা ঘন্টা একটা গান শুনে নিই, না হলে পড়তে বসার আগে আমি বন্ধুর সাথে একটু ডিসকাস করে নিই, নাহলে পড়তে বসার আগে আমার জাস্ট বাড়ির গেটের সামনেই দাঁড়াই না, 10টা মানুষ যাওয়া আসা করছে, তাদেরকে আমি দেখি না, রাইট? এই যে বিষয়টা, কনসেন্ট্রেশন লেভেলটা তো ইয়েস আমাকে আনতে হবে। যেমন রিয়া এখনই বলেছে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বলেছে, তুমি 5 মিনিটই পড়ো, কিন্তু সেই 5টা মিনিট কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে। আমাকে 5 ঘন্টা মা বাবাকে দেখানোর জন্য পড়ার দরকার নেই, 5 মিনিটস ইজ এনাফ। কেন এনাফ? বিকজ আমার ফুল কনসেন্ট্রেশন উইথ কনসেপচুয়াল ক্ল্যারিটি, রাইট? আমি ঘন্টাকে ঘন্টা বসে থাকলাম, আমি 12 ঘন্টা পড়লাম, আমি 10 ঘন্টা পড়লাম, সেটা কি কাজ করছে না। এইটা আপনি খুব অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন, কনসেন্ট্রেশন লেভেলটা, ইয়েস কনসেন্ট্রেশন লেভেলটা আমাকে বাড়াতে হবে। আমি ওর কথা দিয়ে বলছি, সে রিয়া একটু আগেই বলছিল যে আগে তোমার পড়তে ভালো লাগতো, কিন্তু এমন কি হলো যে এখন তাকে পড়তে ভালো লাগছে।
তার ইন্সপিরেশন, তার মোটিভেশন, তার কনসেন্ট্রেশন বেড়ে এবং গেছে, তার টেকনিকটা চেঞ্জ হয়ে গেছে। টেকনিক চেঞ্জ হয়ে গেছে, তোমার কনসেন্ট্রেশন বেড়ে গেছে, দিস ওয়েল এন্ড গুড। এরকম আমাদের প্রত্যেকের কনসেন্ট্রেশন বাড়বে, বাট দ্য লেভেল অফ কনসেন্ট্রেশন, রাইট? আমি যদি এখন সবাইকে একটা জায়গায় বসিয়ে দিই যে তোমাকে এখনই পড়তে হবে, ধরুন আমার ওই সময় আমার কনসেন্ট্রেশন নেই, রাইট? তাহলে আমাকে সেই ফ্লেক্সিবিলিটি দিতে হবে। গার্জিয়ানের, অভিভাবকের সেই ফ্লেক্সিবিলিটি দেওয়াটা খুবই প্রয়োজন, নট চাপিয়ে দেওয়া, রাইট? আজকে আমরা পরীক্ষা পে চর্চার কথা বলছি, আপনি বলছিলেন, রিয়াকে বলছিলেন যে ইয়েস, বোর্ড এক্সাম মানে আমার ক্যারিয়ারকে শেপ করবে, শেপ করা। আগামী দিনে আমি কি হব, আমি কোথায় এস্টাবলিশ হব। তাহলে এখানে এটা খুব বিশেষভাবে বলা দরকার পরীক্ষা পে চর্চার মধ্যেই, যে আমাদের প্যারেন্টস যারা আমাদের অভিভাবক রয়েছেন, আমরা অধিকাংশ সময়ই দেখি কিন্তু তারা চাপিয়ে দেয়। ইভেন আমরা পরীক্ষা পে চর্চা যখন নরেন্দ্র মোদীর সাথে, অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে যখন ছাত্ররা অ্যাক্রস দ্য কান্ট্রি যখন সবাই আসে, তারা কিন্তু এই প্রশ্নটাই রাখে যে আমার মা বাবা বলে আমাকে ডাক্তার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। অ্যান্ড আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার খুব ভালোভাবে কিন্তু এই প্রশ্নগুলো উনি অ্যাড্রেস করেন। উনি বলেন দ্যাট এভরি চাইল্ড হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট অ্যান্ড এ কোয়ালিটি। সেইখানে তাদেরকে প্রসার করতে হবে, তাদের ট্যালেন্টটা বুঝতে হবে, জানতে হবে, এবং তাদেরকে সেই রাস্তা তৈরি করে দিতে হবে। একদম। এই কথার আবারও এই কথাতে আমরা যদি চলে আসি, তাহলে আবারও আমরা রিয়াকেও, যেহেতু আজকে একদম, রিয়াকে সামনে পেয়ে গেছি একদম। আমরা একদম, এবং তাহলে আমরা একদম সরাসরি কিছু কিছু অসুবিধের কথা আমরা জানতে পারছি যে হ্যাঁ, বাচ্চাদের অনেক সময় কি হয়, অনেকে বলে না, সেটা চুপ করে থাকে, নিজেদের মধ্যে স্ট্রেস লেভেলটা তাদের বাড়তে থাকে, Yes, দেখুন এটা ওরা আমরা ভাবছে যে পড়াশোনা করলেই। আমার মনে হয় স্যার, সারা গোটা বছর যদি কেউ মোটিভেটেড থাকে, শুধুমাত্র পরীক্ষার জন্য নয় বা পরীক্ষার কটা দিন নয়, সেটা কিভাবে সম্ভব? ইয়েস, দেখুন এই যে আপনি বললেন ধরুন অনেক বাচ্চাটা এক্সপ্রেস করছে না, বিকজ দে আর ইন্ট্রোভার্ট ইন নেচার। এটা আমাদের সাইকোলজিক্যাল, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট। ইয়েস, এই জন্যই তো আমি জানি না, রিয়া এখানে বলেছিল যে অনারেবল প্রাইম মিনিস্টার তোমাদেরকে একটি বই দিয়েছে। আমার মনে হচ্ছে সেই বইটা হচ্ছে হোলিস্টিক ডেভেলপমেন্ট, ইফ আই এম নট মিস্টেকেন, রাইট? সেখানটাই কিন্তু বলা আছে, ম্যাডাম আপনার এই প্রশ্নের উত্তরটা হয়েছে যে গোটা বছর ধরে, ফ্রম ডে 1 টু লাস্ট ডে অফ দ্য ইয়ার, আমি যদি সেই লেভেলটা আমি মেনটেন করি, সেই উৎসাহ নিয়ে যদি আমি পড়াশোনা করি, 10 মিনিটই করব, 15 মিনিটই করব, তাহলে তো আমার সেই স্ট্রেস কখনোই আসবে না, বিকজ ইটস এ ডেইলি অ্যাক্টিভিটি অফ মাই আমার লাইফ, হয়ে যাবে সেই। রাইট? তাহলে দেখুন আমাদের মানে অনেক সময় কি দেখা যায় যে ছাত্রছাত্রীরা কিন্তু, স্টুডেন্টরা, তারা পড়া জমিয়ে রেখে দেয়, রাইট? ঠিক আছে, পরীক্ষা 7 দিন আগে আমি সিরিয়াসলি শুরু করব, 10 দিন আগে আমি শুরু করব, একদিন আগে আমি শুরু করব, বাট এই মেসেজটা আমি বলতে চাই স্পেশালি ফর দ্য স্টুডেন্টস, দ্যাট টুমরো নেভার কামস। একদম ঠিক। পড়াশোনার ক্ষেত্রে টুমরো নেভার কামস। কোনোদিনও আসে না। যেটা শুরু করতে হবে, রিয়াকেও আমি বলছি, সেটা আজই শুরু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে। একদম, খুব সুন্দর একটা সমৃদ্ধ আলোচনা আমার মনে হয় হয়েছে। রিয়াও নিশ্চয়ই অনেকটাই, যদিও রিয়া অনেকটাই মোটিভেটেড পরীক্ষা পে চর্চাতে, একদম সরাসরি সে যুক্ত হতে পেরেছিল মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে, সেটা একটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের সকলের জন্য। রিয়া, আর দুটো কথা বলবো, যে এই যে প্রত্যন্ত জায়গা থেকে বিভিন্ন, ধরো আমরা নর্থ ইস্ট থেকে, আমরা প্রত্যন্ত বলবো না, এখন নর্থ ইস্ট অনেকটাই ডেভেলপ, নর্থ ইস্টের জায়গা থেকে যেমন যাচ্ছে, তাহলে এগুলো সবকিছু মিলে তোমার খুব ভালো লেগেছে? তাহলে ব্যাপারটা ভীষণ ভালো, ভালো লেগেছে। যাই হোক, আমরা তাহলে আজকে এখানে সেটা সাম আপ করব যে পরীক্ষা পে চর্চা, এই শব্দটা যখনই আমাদের সবার সামনে আসে, তখনই সেটাকে একটা উৎসবের মতো একটা মনে হয়। অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের সাথে থাকার জন্য, এবং অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা রইল তোমার পরীক্ষার জন্য রিয়া। এবং এখানে এসছো, তোমার অভিজ্ঞতা আমাদের সাথে এভাবে শেয়ার করেছো, অনেক ভালো লাগলো। আমার সাইড থেকেও তোমাকে অল দ্য বেস্ট উইশেস। খুব ভালো মতো তুমি পরীক্ষাটা দাও, খুব জয়ফুল মুডে পরীক্ষা দাও, খুব পজিটিভ মাইন্ডে পরীক্ষা দাও, অ্যান্ড ইউ উইল কাম আউট উইথ অ্যান ফ্লাইং কালার্স। অ্যান্ড অলসো আজকে যারা এই প্রোগ্রাম দেখছো, ছাত্রছাত্রীদের সবার ক্ষেত্রে বেস্ট উইশেস থাকলো। এই পরীক্ষাটাকে একটা সেলিব্রেশন মুডে নাও, যেরকম আমরা দুর্গাপুজো করি, দিওয়ালি ফেস্টিভ্যাল সেলিব্রেট করি, পরীক্ষাটাও একটা সেলিব্রেশন। এখানে ভয় ভীতি কিছু কাজ করবে না। তার সাথে আমার প্যারেন্টসরা যারা রয়েছে, আপনারাও খুব স্পোর্টিংলি, খুব পজিটিভলি পরীক্ষার সময়টা আপনারা কাটান আপনাদের ছেলেমেয়েদের সাথে। অ্যান্ড অলসো ইয়েস, অফকোর্স টিচার্স যারা রয়েছে, বিকজ পরীক্ষা পে চর্চা এটা একটা ট্রায়াঙ্গেল, টিচারদেরকে আমি বেস্ট উইশেস জানাচ্ছি যে আপনাদের প্রত্যেকের হার্ড ওয়ার্ক উইল কাম টু এ সাকসেসফুল
event when your students will come out with an flying colors. একদম ঠিক। অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এখানেই আমরা সাম আপ করব এবং একটি কথা আবারও সকলের জন্য রইল, পরীক্ষা পে চর্চা এমন একটি শুধুমাত্র শব্দ নয়, এটা একটা উৎসবের আঙ্গিকে আমরা সকলে আনন্দের সাথে কিন্তু পরীক্ষাটার জন্য আমাদের নিজেদেরকে তৈরি করব, আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সাথে মিলে মিশে এবং বাবা মা এবং শিক্ষক শিক্ষিকা সকলকে নিয়ে একটা উৎসবের আমেজে কিন্তু পরীক্ষায় থাকবো আমরা। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই মেসেজ দিয়ে আজকে শেষ করব। নমস্কার। নমস্কার।